ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো 2025 সালে গেল বছরে বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলি আসলে পারফরমেন্স কেমন ছিল। আমরা সাদা চোখে দেখেছি যে গত বছর আসলে দেশে বিনিয়োগ হয় নাই, দেশে কর্মসংস্থান হয় নাই, উচ্চ মূল্যস্ফীতি ছিল এবং মানুষের পারচেসিং পাওয়ারও কমে গেছিল। কিন্তু শিল্প কারখানাগুলি আসলে ভিতরে তাদের কি অবস্থা সেটা কিন্তু আসলে সাদা চোখে দেখা যায় না। একটা বড় শিল্প গ্রুপ সে কি হচ্ছে ভালো বিজনেস করতে পারছে নাকি ভিতরে সে ক্ষয় হয়ে যাচ্ছে, সে পরিস্থিতিটা আমাদের চোখে পড়েনি। কিন্তু যারা পুঁজিবাজারে লিস্টেড কোম্পানি রয়েছে তাদের হচ্ছে আমরা দেখেছি যে তাদের গত বছরের অবস্থা বেশ খারাপ হয়েছে। সেই কতটা খারাপ হয়েছে, কোন সেক্টরের কী পরিস্থিতি, তাদের সামনেই বা কী প্ল্যান, আমরা টিভিএসে আজকে এই বিষয়ে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার আজকে যে নিউজ, যে লিস্টেড কোম্পানিগুলি পুঁজিবাজারে যারা আছে এর মধ্যে যারা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তাদের বেশিরভাগই হচ্ছে 25 সালে খারাপ করেছে। তো আপনি একটু যদি মোটা দাগে জানান যে কতগুলি ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিস্টেড আছে, তার মধ্যে কতগুলো লাভ করেছে, কতটুকু লস করেছে এবং অন্য বছরের সাথে কম্পেয়ারটা যদি করেন। জি, আপনাকে ধন্যবাদ। আজকে রিপোর্টে যে বিষয়টা ছিল যে 2025 সালে ম্যানুফ্যাকচারিং পাশাপাশি বা অন্যান্য সেক্টরের যে কোম্পানিগুলোর বিজনেস পারফরমেন্স নিয়ে, তো আমরা যে হিসাবটা করেছি সেখানে হলো ব্যাংক, নন ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি, তাদেরকে বাদ দিয়ে আমরা হিসাবটা দেখতে পেরেছি। এবং আমরা যে ডাটাটা অ্যানালাইসিস করে পেয়েছি যে 2025 সালে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ব্যবসা খুব একটা ভালো যায় নাই। তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ করেছে সেটা হলো যে পেপার ইন্ডাস্ট্রিতে আমরা গত বছর দেখেছি যে তাদের যে লোকসানের পরিমাণ ছিল সেটা হলো প্রায় 300-400 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে বৃদ্ধি পাওয়ার আমরা দেখেছি যে আমাদের পেপার ইন্ডাস্ট্রি এবং টিস্যু ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় কোম্পানি যেটা বসুন্ধরা পেপার মিল, তারা প্রায় 400 কোটি টাকার মতো লোকসান করেছে। এই লোকসানের কারণে তাদের পার্সেন্টেজ হিসাবে লোকসানের পরিমাণটাও বেড়েছে এবং হলো এই ইন্ডাস্ট্রিতে আরও অন্যান্য যারা প্লেয়ার আছে তাদের ব্যবসাটা খুব একটা ভালো যায়নি। আমরা সার্বিক বিষয় বিবেচনা অ্যানালাইসিস করে আমরা যেটা দেখেছি 2025 সালে লিস্টেড কোম্পানিগুলোর 155টা কোম্পানি ডাটা আমরা অ্যানালাইসিস করেছি, তাদের রেভিনিউ আমরা অ্যানালাইসিস করেছি, তাদের ফাইন্যান্স কস্ট অ্যানালাইসিস করেছি, তাদের নেট প্রফিট আমরা অ্যানালাইসিস করেছি, শুধু ইয়ার টু ইয়ার করেছি, কোয়ার্টার টু কোয়ার্টার আমরা করেছি। সেখানে আমরা দেখেছি যে 25 সালে যে প্রফিট করেছে 24 সালের তুলনায় কিছুটা বেশি হয়েছে, কিন্তু যে প্রফিটটা বেড়েছে সেটা বেসিক্যালি ফার্মা সেক্টর এবং ফুয়েল সেক্টরের উপর ডিপেন্ড করে বেড়েছে। এবং আমরা জানি যে ফার্মাতে আমরা প্রতি বছরই একটা কন্টিনিউ একটা গ্রোথ থাকে, তাদের বিজনেস গ্রোথ থাকে, তাদের সেলস ভালো হয়। এই যে গত একটা বছর সেইখানে তাদের রেভিনিউতে আমরা দেখেছি যে তাদের সেলস কিছুটা কম হলেও তাদের প্রফিটেবিলিটি তারা ধরে রাখতে পেরেছে। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে প্রবৃদ্ধি কিছু কোম্পানি আমরা প্রবৃদ্ধি দেখতে পেয়েছি, কিন্তু ওভারঅল সেক্টরের ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতে পাই নাই। কারণ আমরা যখন তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে ইনফ্লেশনের চাপ, পাশাপাশি তাদের যে ইন্টারেস্টের হার রেট বেড়ে যাওয়ার কারণে তাদের হলো ওভারঅল প্রফিটেবিলিটিটা কমেছে, বাট সেলসটা কমেছে ইনফ্লেশনের চাপের কারণে। কারণ অনেক মানুষের যে আমরা জানি যে গত এক বছর যেহেতু ইন্ডাস্ট্রি অনেকগুলো বন্ধ হয়ে গেছে, মানুষের পারচেজিং পাওয়ারটা কমে গেছে। এক্ষেত্রে অনেকে নিত্য প্রয়োজনীয় যে আমাদের ওষুধ, সেই জিনিসটাও কিন্তু অনেকটা কমিয়েছে, যার কারণে আমরা দেখেছি রেভিনিউর পরিমাণটাও কিন্তু কমেছে। পাশাপাশি যদি আমরা অন্যান্য সেক্টরের কথা বলি, সব সেক্টরেই আমরা দেখেছি যে তাদের প্রফিটেবিলিটি এবং রেভিনিউটা কমেছে। এবং আমরা যখন তাদের সাথে সেক্টর ওয়াইজ যখন আমরা অ্যানালিস্ট বা তাদের এক্সপার্টদের সাথে কথা বলেছি, তারা সবাই যে জিনিসটা আমাদেরকে বলার চেষ্টা করেছে যে গত 2 বছর আমাদের ফরেন কারেন্সির কারণে আমাদের হলো একটা বড় একটা শক ছিল ইন্ডাস্ট্রির উপর। র মেটেরিয়াল ইম্পোর্ট করতে গিয়ে অনেক কস্ট বেড়ে গেছে, টাকার দাম কমার কারণে, টাকার দাম কমে যাওয়ার কারণে তাদের র মেটেরিয়ালস আনতে কিন্তু খরচটা পড়ে গেছে। এবং আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন তারা প্রিপেয়ার করে তখন আমরা দেখেছি তাদের যে এক্সপেন্সটা তাদেরকে বাদ দিয়ে কিন্তু প্রফিটেবিলিটি হিসাব করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি তাদের কস্ট বেড়ে যাওয়ার কারণে তাদের প্রফিটেবিলিটি কিন্তু কিছু সেক্টরে কমে গেছে, কিছু আবার বেড়েছে। এবং ওভারঅলি আমরা যদি এটা লিস্টেড কোম্পানির পার্সপেক্টিভ থেকে বলি, যদি একটা কোম্পানির যদি প্রফিটেবিলিটি ভালো হয়, সে যদি প্রফিট ভালো করে, সে ইনভেস্টরদের কিন্তু ডিভিডেন্ড আকারেও কিন্তু বেশি করে দিতে পারে। কিন্তু আমরা ডিভিডেন্ডটা যদিও এই ডাটার ভিতরে আমরা অ্যানালাইসিস করতে পারি নাই, কিন্তু আমরা দেখেছি যে
গত বছর যে কোম্পানিটা 13% ডিভিডেন্ড দিয়েছিল, এবছর সেটা কমে গেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে গত বছরের চেয়ে ডিভিডেন্ডের পরিমাণটাও কিন্তু কম। কাজে যদি একটা কোম্পানির ডিভিডেন্ডের প্রফিটের পরিমাণ কম হয়, সেক্ষেত্রে ইনভেস্টরদের উপরে কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়ে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বলছেন যে লিস্টেড 155টা বা 45টা কোম্পানির ডাটা অ্যানালাইসিস করছেন, কিন্তু দেখা গেলো একই সেক্টরের আরও কিছু প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে লিস্টেড না, এখনো নন লিস্টেড, তাদের কি অবস্থা এটা একটু বলবেন। আরেকটা জিনিস যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে গ্রোথ, এটা কিন্তু ইকোনমিতে একটা নিয়ম আছে যে যখন হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়, অর্থনৈতিক খারাপ অবস্থা থাকে, তখন কিন্তু মানুষের রোগ শোক বাড়ে এবং রোগ শোক বাড়লে তার ওষুধ বেশি কিনতে হয়। তো তাহলে ওষুধ বিক্রি কমার পরেও তার যদি হচ্ছে প্রফিট বাড়ে, তাহলে কি সে ওষুধের দাম অনেক বাড়িয়েছে নাকি কিভাবে এই প্রফিটটা হলো? আমরা সেই জিনিসটা তাদের সাথে কথা বলেছিলাম। দাম তো কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে বাড়িয়েছে এবং দাম বাড়ানোর ক্ষেত্রে কিন্তু সরকারের একটা অ্যাপ্রুভালের বিষয় থাকে, কিন্তু কিছু কিছু বিষয় আমরা দেখেছি যে যেগুলো খুব বেশি প্রচলিত এরকম কিছু ওষুধের দামও কিন্তু দু একটা বেড়েছে, যেটা হয়তো সরকার জানে না, বাট পাবলিকের ক্ষেত্রে কিন্তু সেই ইম্প্যাক্টটা হয়, সেটা হয়েছে। আর তাদের হলো সেলস কমার পরেও যদি তাদের প্রফিট কেন বেড়েছে, সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করেছিলাম। তাদের যে হলো ইন্টারনাল ক্যাপাসিটি ডেভেলপমেন্টটা তারা ভালো করেছে, তাদের কস্ট কন্ট্রোলটা তারা খুব ভালো করেছে। যেমন অ্যাডমিনিস্ট্রেশনে যদি বা স্যালারিতে যদি একটা বড় ছিল, খরচ ছিল, কেউ কেউ সেই জায়গাতে খরচটা কমিয়েছে। সব মিলে তারা হলো প্রফিটেবিলিটিটা ধরে রাখতে পেরেছে। আর নন লিস্টেড কোম্পানি ডাটা তো আমরা সেভাবে পাই না, তবে আমরা সবসময় যেটা বলি যে লিস্টেড কোম্পানি যেহেতু তাদের ডাটাগুলো কোয়ার্টারলি অ্যানুয়ালি পাবলিশ করে, সেই তাদের যে ডাটাটা সেটারই হলো রিফ্লেকশনটা আমরা বলতে পারি যে নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি। কারণ লিস্টেড কোম্পানি যেহেতু তার অ্যাকচুয়াল ডাটাটা পাবলিশ করে, সেহেতু নন লিস্টেডেরও ব্যবসার ধরনটাও কিন্তু ঠিক ওই রকমই হবে। লিস্টেড কোম্পানি ডাটা অ্যানালিসিস করে যেহেতু আমরা পাচ্ছি যে তারা ভালো করে নেয়, সেহেতু নন লিস্টেড কোম্পানিগুলো যে খুব একটা ভালো করেছে সেটা বলার খুব একটা সুযোগ নাই। আচ্ছা, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে হচ্ছে লিড দিচ্ছে হলো আমাদের টেক্সটাইল এবং আরএমজি সেক্টর। এই সেক্টরের যেসব লিস্টেড কোম্পানি রয়েছে, তাদের পারফরমেন্স আসলে গত বছর কেমন ছিল? লিস্টেড টেক্সটাইলের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো ইয়ার অন ইয়ার যদি কম্পারিজন করি, 25 এবং 24-24 থেকে 25 যদি কম্পারিজন করি, তাহলে টেক্সটাইল সেক্টরের প্রফিট কমেছে 13%, মানে 23%। তারা গত বছর যে প্রফিট ছিল অ্যাকুমুলেটেড প্রায় 50 থেকে 55টা কোম্পানি লিস্টেড আছে। এর মধ্যে আমরা সবগুলার ডাটা পাই না, কারণ কিছু নন কমপ্লায়েন্ট হওয়ার কারণে তাদের ডাটা পাবলিশ করে না। তো আমরা যে ডাটা পেয়েছি সেখান থেকে 668 কোটি টাকা প্রফিট ছিল 2024 সালে, যেটা 25 সালে সেটা কমে আসছে, সেটা হলো 516 কোটি টাকা। তো সেখান থেকে তারা আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিকেন্টলি কম করছে, মানে প্রফিট কমে গেছে। তবে তারপরেও যেহেতু আমাদের কোয়ার্টারলি বা কোম্পানি ওয়াইজ আমাদের কিছু অ্যানালাইসিস আমরা রিপোর্ট বিভিন্ন সময় করে থাকি, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে বড় টেক্সটাইল কোম্পানি যেগুলো, যাদের টার্নওভার 500 কোটি 700 কোটি বা 1000 কোটি টাকা, তাদের কস্ট এবং হলো খরচ বৃদ্ধি বা তাদের সেলস কমে যাওয়ার পরে তারা সেটা অ্যাবজর্ব করতে পারে। কিন্তু ছোটোগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা মানে র্যাডিক্যালি খুব কম করছে, ডিভিডেন্ড দিতে পারে না টেক্সটাইল সেক্টরে। আমরা একেবারে শেষ সময় চলে আসছি। আপনার কাছে যেটা জানতে চাবো যে এই যে আপনি প্রায় 150 কোম্পানির ডাটা অ্যানালাইসিস করছেন, আপনি কি হলো স্পেসিফিক কিছু কোম্পানির নাম বলতে পারবেন যে যারা এই 2025 সালে খারাপ সময়েও যারা ভালো করছে, বা তারা কেন কিভাবে ভালো করছে? যেমন স্কোয়ার টেক্সটাইল বা স্কোয়ার ফার্মা যদি আমরা বলি, তারা এই যে খারাপ সময়ের ভিতরে তাদের কিন্তু প্রফিট গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি করছে। এবং যদি আমরা ইউনাইটেড পাওয়ার বা অন্যান্য পাওয়ার সেক্টরের কিছু কোম্পানির ক্ষেত্রেও বলি, প্রফিটেবিলিটি তাদের কিছুটা কমলেও বাট তাদের কিন্তু গ্রোথটা যদি প্রতি বছর যেটা হলো যেরকম থাকার কথা সেরকম নাই, ভালো করেছে। আবার পাওয়ার সেক্টরের কোম্পানির ক্ষেত্রে সরকারি যে কোম্পানিগুলো আমরা দেখি যে ইউনাইটেড পাওয়ার, তিতাস গ্যাস, ডেসকো, এরা 2024 সালে সিগনিফিক্যান্টলি একটা ক্ষতির মুখে পড়েছিল, কারণ হলো ফরেন কারেন্সি দাম বেড়ে যাওয়ার কারণে। কারণ এই কোম্পানিগুলোর হলো বৈদেশিক ঋণের পরিমাণ অনেক, তাদেরকে যখন এই লোনগুলো বৈদেশিক মুদ্রায় করতে হয়, পরিশোধ করতে হয়, তখন তাদের খরচ অনেক বেড়ে গেছিলো। তো আমরা দেখতে পেয়েছি যে ইউনাইটেড এই পাওয়ার গ্রিড, ডেসকো, তিতাস, যে কোম্পানিগুলো কোনো দিনই লোকসান করে নাই প্রতিষ্ঠার পর থেকে, সেই কোম্পানিগুলো 2024 সালে লোকসান করেছিল শুধু এই কারেন্সির কারণে। এখন যেহেতু কারেন্সির শকটা তারা অ্যাবজর্ব করে ফেলছে, তারা লোকসানের পরিমাণটা কমে আসছে, কিন্তু লোকসান বৃত্তি থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। আমাদের দেখেন যে এই কোম্পানিগুলোর আয়ের উপরে বা প্রফিটের উপরে তো সরকারের রাজস্বটাও নির্ভর করে। আমরা দেখছি যে সরকারের হচ্ছে ব্যয়ের অনেক চাপ থাকলেও তারা কাঙ্ক্ষিত মাত্রায় রাজস্ব আহরণ করতে পারছে না।
বিশেষ করে আমাদের টোবাকো সেক্টর, যেখান থেকে সরকার বিপুল পরিমাণ রেভিনিউ পায়, ওই সেক্টরের কি অবস্থা? ওখানে তো একটা বড় কোম্পানি লিস্টেড আছে, হ্যাঁ। ব্রিটিশ আমেরিকান টোবাকো। তো তার প্রফিটেবিলিটিও আমরা 25 সালে দেখেছি সিগনিফিক্যান্টলি কমেছে। তার কমার পিছনে আমরা একটা কারণ যেটা হলো, তাদের যে মূল ফ্যাক্টরি ছিল মহাখালীর থেকে তাদের ফ্যাক্টরিটা সরকারের কাছ থেকে লিজ নিয়ে করা হয়েছিল। এই ফ্যাক্টরি স্থানান্তরের কারণে তাদের একটা বড় ধরনের লোকসান হয়েছে। এই লোকসানের খরচটা তাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইনক্লুড করতে গিয়ে তাদের প্রফিটেবিলিটি সিগনিফিক্যান্টলি ড্রপ করছে, এবং ওর প্রফিট কমে যাওয়া মানে সরকারের আর রাজস্বের ওপর নিঃসন্দেহে এটা একটা প্রভাব পড়া। পাশাপাশি আমরা যেহেতু জানি যে লিস্টেড কোম্পানিগুলো যে প্রফিট হলে ট্যাক্স দেয়, কাজে কোম্পানিগুলো যদি লোকসান করে সেক্ষেত্রে গভর্নমেন্টের ট্যাক্সের উপর কিন্তু বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। আমরা সিমেন্টের ক্ষেত্রে দেখেছি, আরও অন্যান্য যে সেক্টরগুলো দেখেছি, সিমেন্টে গত বছর প্রায় 100 থেকে 150 কোটি টাকা প্রফিট ছিল সেক্টরে, সেটা এবার লোকসান করেছে। তার মানে এই সেক্টর থেকে গভর্নমেন্টের প্রফিটের উপর যে ট্যাক্স, সেই ট্যাক্স কিন্তু পাবে না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে তাদের গভর্নমেন্টের ট্যাক্স আছে, সেগুলো পাবে, কিন্তু এই প্রফিটের উপর ভিত্তি করে যে ট্যাক্সটা সেগুলো পাবে না। সেই ক্ষেত্রে হলো ইম্প্যাক্ট পড়বে গভর্নমেন্টের উপর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা রফিকুল ইসলামের কাছ থেকে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের যে মোটামুটি একটা হচ্ছে দুর্দশার বছর গেছে 2025 সাল, সেটা বোঝা যায়। এর মধ্যেও কিছু ভালো কোম্পানি ভালো করছে। আসলে ভালোরা সবসময় হচ্ছে খারাপ সময়েও তারা একটু ভালো করতে পারে, কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু এই বিষয়টা অনুধাবন করছে যে আসলে এই যে 40% হলো কারেন্সি ডিভ্যালুয়েশন, আমাদের টাকার দাম 40% কমে যাওয়া, এবং এর সাথে হলো 10%-এর উপরে মূল্যস্ফীতি। ফলে হচ্ছে যে মানুষ, আমরা যারা হচ্ছে নির্দিষ্ট আয়ের মানুষ, তাদের আসলে কেনার সক্ষমতা অনেক কমে গেছে। আগে 1 মাসের বেতন দিয়ে যে পরিমাণ জিনিস আমরা কিনতে পারতাম, এখন কিন্তু সেই পরিমাণ জিনিস আমরা কিনতে পারছি না। ফলে ভোক্তার যখন কনজিউম কমে যায় বা কেনাকাটা কমে যায়, তার প্রভাব ইন্ডাস্ট্রিতে পড়ে, ইন্ডাস্ট্রিরও বিক্রি কমে যায়, তার প্রভাব হচ্ছে কোম্পানির লাভ লসের ব্যালেন্স শিটে উঠে আসে। তো আমাদের এই শো যদি ভালো লাগে, আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।